হ্যালো ব্রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার টেন্সের ক্লাসে সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন সবাই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা গতদিন আপলোড দেওয়া হয়েছে। আসেন ডেফিনেশন দেখেন, কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো অবধি চলছে, তাই না, কন্টিনিউ, তাহলে তাকে বলা হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, বর্তমান সময়ে চলছে, এরকম হলে তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন বা সি স সে সেন ইত্যাদি থাকবে, সঙ্গে একটা জিনিস এক্সট্রা থাকবে, সেটা দেখেন, সেটা হচ্ছে যে একটি সময়ের উল্লেখ থাকে। ঠিক আছে, একটি সময়ের উল্লেখ থাকে। এখন দেখেন, এবার এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়ও যা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় একই, শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা কি, যে এইটা একটা সময়ের উল্লেখ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, গঠনে দেখেন, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে, আপনার মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তাহলে মূল ভার্বের সঙ্গে দেখেন কি আছে, আইএনজি প্লাস বাকি অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল, আমি 3 দিন ধরে জ্বরে ভুগিতেছি। এখানে দেখেন ভুগিতেছি, এই যে তেসি আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? দেখেন 3 দিন ধরে, তাহলে একটা সময়ের উল্লেখ আছে। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে কোন কন্টিনিউয়াস আসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না দেখেন, অতীতে শুরুতে 3 দিন ধরে এখনো সে জ্বরে ভুগছে, কাজটা রানিং। আচ্ছা, তাহলে গঠন অনুযায়ী আমরা কি লিখব? প্রথমে আছে সাবজেক্ট, তাহলে কে কাজ করছে? আমি, আই। এখন হ্যাভ হবে না হ্যাজ হবে? কোনটা হবে? আই এর পরে আই ফার্স্ট পারসন, হ্যাভ হবে। শুধুমাত্র থার্ড পারসন একজন সিঙ্গুলার হইলে হ্যাজ বসাবো, আর আদারওয়াইজ সকল ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাভ। তাহলে আই হ্যাভ বিন। এখন ভোগার ইংরেজি কি? সাফার। তাহলে সাফারের সঙ্গে আইএনজি যোগ করছি, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার। জ্বরের ক্ষেত্রে একটা প্রিপোজিশন ব্যবহার করতে কি? ফ্রম ফেভার। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার। এখন দেখেন, এই যে যেখানে লিখছিলাম বাকি অংশ, আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ, বাকি অংশ হবে আপনার কোনটা? সময় উল্লেখিত অংশটা। এখন 3 দিন ধরে, এখানে ব্যবহার করছেন কি? ফর 3 ডেজ। এখন ফর ব্যবহার করবেন না সিন্স ব্যবহার করবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাস যারা করছেন তারা ক্লিয়ার আছেন। তারপর আমি আর একটু মেনশন করে দেই। দেখেন, যদি ধরিয়া ধর যাবত থাকে সেক্ষেত্রে কি ব্যবহার করবেন? ধরিয়া ধর যাবত থাকলে ফর, ধরিয়া ধর যাবত থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। দ্যাট মিনস সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, আর ফর হচ্ছে অনির্দিষ্ট সময়। দেখেন 3 দিন ধরে, আমি 3 দিন ধরে জ্বরে ভুগিতেছি। আমি কি জানি আমরা কোন 3 দিন? আমরা কি জানতে পারছি যে কোন 3 দিন এক্সাক্ট সে জ্বরে ভুগছে? না। তাহলে এটা এখানে সময়টা কি নেই, নির্দিষ্ট করে বোঝানো নেই, এই কারণে ফর ব্যবহার করছি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন, গত রাত হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই না? এখানে গত রাত হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই জায়গায় দেখেন হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই না? হচ্ছে চয়সায় একার, তাহলে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? দেখেন সময়ের উল্লেখ আছে গত রাত হতে, তাহলে সময়ের উল্লেখ থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীত থেকে এখনো অবধি চলছে, গত রাত থেকে শুরু হয়ে এখনো চলছে। আচ্ছা আসেন, দেখেন বলছিলাম যে যদি সাবজেক্ট খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট। এখানে আসলে এক্স্যাক্টলি সাবজেক্টটা আমরা খুঁজে পাচ্ছি না। গত রাত হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাবজেক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি কাজটা করছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে কি লিখবো আমরা? ইট ব্যবহার করব। তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাজ বিন। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন। এবার আসবে আমাদের মূল ভার্বের সঙ্গে আইএনজি। দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে রেইন। এখন যেহেতু কন্টিনিউয়াস টেন্স, মনে রাখবেন সকল কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সেটা যে কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট হ্যাজ বিন রেইন। এখন একটা এক্সট্রা একটা শব্দ আছে এখানে, দেখেন মুষলধারে। আপনারা একটা ইডিয়ম ফ্রেজ জানেন, ক্যাটস অ্যান্ড ডগস, মানে কি? মুষলধারে। তাহলে আমরা কি ব্যবহার করব? ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস।
মানে মুষলধারে, ঠিক আছে। এখন কি হতে, গত রাত হতে, হতে আছে, হতে মানে নির্দিষ্ট, গত রাত হতে এখনো বৃষ্টি হচ্ছে, তাহলে হইতে থেকে চেয়ে থাকলে কি ব্যবহার করব, সিন্স। এখানে সময়টা নির্দিষ্ট, গত রাত থেকে এখনো চলছে, তাহলে সিন্স। সিন্স কি, গত রাত, গত রাতের ইংরেজি হবে লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট নাইট, NIGHT, ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন, আমরা 5 বছর ধরে ইংরেজি শিখছি, তাহলে আমরা 5 বছর ধরে ইংরেজি শিখছি, আমরা কি দেখে চিনবো যেটা কন্টিনিউয়াস, সি আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস, 5 বছর ধরে, সময়ের উল্লেখ আছে, সময়টা যেহেতু মেনশন করা আছে সেহেতু এটা কোন কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমরা লিখি স্ট্রাকচার অনুযায়ী, আমরা সাবজেক্ট লিখলাম ওই, এখন ওই ফার্স্ট পারসন, তাহলে সাহায্যকারী ভার্বটা হবে হ্যাভ বিন, উই হ্যাভ বিন, তাই না। আচ্ছা এবার হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব কোনটা হবে, আমরা যেটা দেখে চিনবো, যেটা কোন টেন্স সেটাই, ঠিক আছে না। এই যে শিখছি, তাহলে উই হ্যাভ বিন, শেখার ইংরেজি কি, লার্ন, LEARN, লার্নিং, NING, ভার্বের সঙ্গে আইএনজি হবে, তাহলে উই হ্যাভ বিন লার্নিং, কি শিখছি, ইংলিশ, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এখন দেখেন কি আছে, 5 বছর ধরে, ধরে কোন 5 বছর নির্দিষ্ট করা আছে না, তারপর আমি লিখে দিচ্ছি ধরিয়া ধর, যাবত থাকলে কি ব্যবহার করবেন, ফর, তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর কত বছর, 5 বছর, ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ঠিক আছে। এই টেন্সটা খুবই সোজা, সবাই আশা করি পারবেন। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টাই শেষ হয়ে গেল আজকে, এখন আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে। আচ্ছা এবার দেখেন, এবার আসি আমরা প্রেজেন্ট টেন্সের 4টা শেষ, এখন পাস্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ধরনের সেন্টেন্স আমরা এই টেন্সে ব্যবহার করি। দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে, এইটার আরেকটা নাম আছে, আমি বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়, সিমিলারলি পাস্ট ইনডেফিনিট টেন্সকেও সিম্পল পাস্ট টেন্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল, অতীতকালে সংঘটিত হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি আমরা, ঠিক আছে। আচ্ছা চেনার উপায় দেখেন, চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম, এইটা থাকবে ল লে লাম। আরেকটা হচ্ছে কি, অভ্যাসগত কাজের ক্ষেত্রে কি থাকে, ততে তাম, ল লে লাম এবং ততে তাম, চেনার উপায়। আচ্ছা গঠন, যেহেতু এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আপনার সিম্পল ভাবে অতীতে সংগঠিত কাজ, দুটোই সংগঠিত, কিন্তু একটা স্পেশালিটি কি, যে অভ্যাসগত কাজের ক্ষেত্রে ততে তাম থাকবে, ঠিক আছে। আচ্ছা স্ট্রাকচার অন, তাহলে দেখেন এই ল লে লামের ক্ষেত্রে সেটা হবে কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, ঠিক আছে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। বলছিলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা পরেরটা দেখেন, অভ্যাসের ক্ষেত্রে, দ্যাট মিন্স ততে তাম, ততে তাম, ততে তামের ক্ষেত্রে কি থাকবে স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস উড অথবা ইউজ টু, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, উড অথবা ইউজ টু যে কোনো মডেল ব্যবহার করতে পারি, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন আমি আপনাদের আগে শিখিয়েছিলাম যে এই মডেল ভার্বের ক্ষেত্রে, ভার্বের ক্লাসে দেখেছিলাম যে মডেলের ক্ষেত্রে উড এবং ইউজ টু এর পরে সবসময় মূল ভার্বের কি আসবে, প্রেজেন্ট ফর্ম আসবে, তাই না। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন দেখেন এক্সাম্পল দেখাই, এক্সাম্পলে আসি। মনে করেন যদি লিখি যে সুমন গতকাল ঢাকা গিয়েছিল, দেখেন কি আছে, ল আছে, বাংলা ক্রিয়ার শেষে কি আছে, ল আছে, ঠিক আছে। তাহলে আমরা চিনতে পারলাম এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন স্ট্রাকচার কোনটা হবে, অতীতে সংঘটিত শুধু বা অভ্যাসগত কোনো কাজ এটা না।
আচ্ছা, তাহলে বাংলা ক্রিয়া শেষে ল আছে, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। স্ট্রাকচার তাহলে কোনটা ফলো করবে? নাম্বার 1 সাবজেক্ট সুমন, HUMN সুমন। যাওয়ার ইংরেজি কি? তাহলে সুমনের পরে সাবজেক্টের পরে কি আসবে? ভার্বের পাস্ট ফর্ম গো ওয়েন্ট, তাহলে গো ওয়েন্ট হবে পাস্ট ফর্ম। সুমন ওয়েন্ট টু ঢাকা। আচ্ছা, একটা সময়ের উল্লেখ আছে গতকাল, তাই না? স্টারডে, স্টারডে হচ্ছে গতকাল। তাহলে সুমন গতকাল ঢাকা গেছিল। এটা সিম্পল ভাবে হচ্ছে আপনার ললে লাম থাকলে এটা। আচ্ছা, এখন দেখেন আরেকটা, যদি দেখি মেলি রাতের খাবারের পর ডিশগুলি ধুয়েছিল। ঠিক আছে, দেখেন মেলি রাতের খাবারের পর ডিশগুলি ধুয়েছিল। এখানে কি আছে? ছিল আছে, তাই না? ছিল থাকলে আমরা কি দেখছি? ললে লাম, ল আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে সাবজেক্ট কোনটা ফলো করবে? এই স্ট্রাকচার কোনটা ফলো করবে? নাম্বার 1 মেলি, MALI মালি ধুয়েছিল। ধোয়ার ইংরেজি কি? ওয়াশ, তাই না? ওয়াশ। তাহলে কি হবে? পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ওয়াশড, ইডি যোগ করলে পাস্ট ফর্ম হবে। সাধারণত ইডি যোগ করলে পাস্ট ফর্ম হবে। তাহলে মেলি ওয়াশড কি কি ধুয়েছিল? ডিশগুলি। ওয়াশ দা ডিশেস। কখন ধুয়েছিল? রাতের খাবারের পর। রাতের খাবারের ইংরেজি হচ্ছে ডিনার, মানে রাতের খাবার। তাহলে আফটার ডিনার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পাস্ট ইনডেফিনিট টেন্সের সাধারণভাবে যেটা সেটা অতীতে সংঘটিত হয়েছিল। এখন অভ্যাসগত কাজের ক্ষেত্রে দেখি। অভ্যাসগত কাজের ক্ষেত্রে কি হবে? আমরা I used to অথবা would যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, যদি লিখতাম আমি ছোটবেলায় সকালে হাঁটতাম। দেখেন, আমি ছোটবেলায় সকালে হাঁটতাম, এই যে কি আছে? তাম। এখন অতীতে একটা অভ্যাসগত কাজ, ছোটবেলায় হাঁটতাম। ঠিক আছে, তাহলে এটা কোন টেন্স আসবে? পাস্ট ইনডেফিনাইট। স্ট্রাকচার কোনটা ফলো করবে? নাম্বার 2। তাহলে সাবজেক্ট আমি উড অথবা ইউজ টু যে কোনোটাই অ্যাজ এ লাইক বেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে উড যেহেতু একটা মডেল এবং পাস্ট ফর্ম, কিন্তু উইলের পাস্ট ফর্ম উড, যেহেতু একটা পাস্ট ফর্ম ব্যবহার করছি, এই কারণে পরে আর একটা পাস্ট ফর্ম আসবে না, সেটা আসবে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হাঁটার ইংরেজি ওয়াক। তাহলে কি আসলো? আই উড ওয়াক। কোথায় হাঁটতাম? কিভাবে, কখন হাঁটতাম? মর্নিং, ইন দা মর্নিং। কখন? ছোটবেলায়, ইন বয়হুড। ইন মাইও লিখতে পারি, ইন মাই বয়হুড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অভ্যাসগত কাজের ক্ষেত্রে কি থাকবে আপনাদের? তাম। আচ্ছা, এখন দেখেন যদি আমি বলি আমরা আচ্ছা, দেখেন অভ্যাসগত কাজের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করে দিই। কি বলছি? ততে তাম থাকবে। দেখেন, তাহলে ততে তাম থাকলেই সবসময় কিন্তু আমরা উড বা ইউজ টু ব্যবহার করব না, কারণ সেখানে আমাদের অভ্যাস থাকতে হবে, অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝাইতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা সকালে হাঁটতাম, তাহলে কি হবে? তাম আছে,
এবং কি দেখেন সকালে হাঁটতাম আছে, সকালে আছে, তাহলে কি হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার কোনটা ফলো করবে? অতীতের একটা অভ্যাস, সকালে হাঁটতাম একটা অভ্যাস, তাহলে উই উড হাঁটা, ওয়াক, উই উড ওয়াক, কখন? ইন দা মর্নিং, আমরা সকালে হাঁটতাম। ঠিক আছে। আচ্ছা, সবসময় তাম থাকলেই যে আমরা উড বা ইউজ টু ব্যবহার করবো এমনটি নয়, কি থাকতে হবে সেখানে? অতীতে কোনো অভ্যাস থাকতে হবে। আপনারা এরপরে আর একটা জিনিস দেখাবো, তখন এগুলো বেশি ক্লিয়ার হবে। এখন যেটা শিখতে হবে যে এই পাস্ট ইনডেফিনিট টেন্সের ইউজেস অফ পাস্ট ইনডেফিনিট টেন্স, এই পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এবার খুবই মনোযোগের সঙ্গে দেখবেন। ঠিক আছে। এবার দেখেন আমরা এখানে ইউজেস অফ পাস্ট ইনডেফিনাইট টেন্স খুবই গুরুত্বপূর্ণ, এইবার এই জিনিসগুলো সবাই একটু মনোযোগের সহিত দেখবেন। দেখেন এখানে 4টা জিনিস দেখিয়েছি আমি, যে ইন্ডিকেট অ্যান অ্যাকশন ইন পাস্ট টাইম, মানে অতীতে সংগঠিত কোনো কাজকে যদি নির্দেশ করা হয় তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। ইন্ডিকেট অ্যান অ্যাকশন ইন পাস্ট টাইম, মানে অতীতে সংগঠিত কোনো কাজকে নির্দেশ করলে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। নাম্বার 2, দেখেন মেনশন এনি টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড দ্যার এক্সিস্ট এভরিডে, অ্যাগো, সিন্স, এটসেট্রা। কি বললাম? যে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, অতীতে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, এবং কি কি থাকতে পারে সময়ের উল্লেখ? গতকাল, স্টারডে, অ্যাগো মানে পূর্বে, সিন্স, এগুলো যদি থাকে সেটা কি মেনশন করবে আপনার? পাস্ট ইনডেফিনাইট টেন্স। নাম্বার 3 দেখেন হ্যাবিট ইন দ্য পাস্ট টাইম, অতীতে অভ্যাসগত কোনো কাজ, যেটা আমরা একটু আগেই দেখলাম। ঠিক আছে। আরেকটা আছে ফর কার্টেসিস সেক, মানে ভদ্রতার অনুরাগে, ভদ্রতার অনুরোধে। ঠিক আছে। তাহলে ভদ্রতার অনুরোধেও আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন দেখেন নাম্বার 1, এটা তো অলরেডি আমি দেখিয়েছি অনেক কয়েকটা, একটু আগে যেটা দেখিয়েছি সেগুলোই হচ্ছে ইন্ডিকেট অ্যান অ্যাকশন ইন পাস্ট টাইম। আচ্ছা, নাম্বার 2 দেখেন মেনশন এনি টাইম ইন দ্য পাস্ট, অতীতে উল্লেখিত যদি কোনো সময় থাকে। যেমন আমরা একটু এক্সাম্পলে আসি, এক্সাম্পল 2, মানে 2 নম্বর শিখছি, সময়ের যদি উল্লেখ থাকে এরকম গতকাল, অ্যাগো, সিন্স। ঠিক আছে। এরকম যদি সময়ের উল্লেখ থাকে, মনে করেন যদি দেখি বাবা গত রাতে বাড়ি এসেছিলেন, তাই না? এসেছিলেন, দেখেন গত রাত উল্লেখ আছে, তাই না? গত রাত উল্লেখ আছে, তাহলে এটা কোন টেন্স আসবে? পাস্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে। তাহলে কি আসবে আমাদের স্ট্রাকচারটা? ফাদার কেম হোম স্টারডে, সাবজেক্ট কাজ করছে কে? বাবা, ফাদার, সাবজেক্ট প্লাস ভার্বের কি আসবে? V2, দ্যাট মিন্স পাস্ট ফর্ম, কাম, কেম, V2 লিখছি। আর কোথায়? হোম, গতকাল ছিল তাই স্টার্ট ব্যবহার করছি। ঠিক আছে। আচ্ছা, দেখেন যদি আরেকটা লিখি, সে এখানে 7 দিন আগে এসেছিল। ঠিক আছে। সে এখানে 7 দিন আগে এসেছিল। এখন দেখেন এসেছিল লং পাস্ট টেন্স। আচ্ছা, এবং একটা সময়ের উল্লেখ আছে, দেখেন এই যেটা এগো বললাম 7 দিন আগে, তাহলে কি আসবে? সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হি, এরপরে কি আসবে? ভার্বের ফার্স্ট ফর্ম, আসার ইংরেজি কাম, ঠিক একই বলবে, কেম আসবে V2, তাহলে হি কেম, কোথায় এসেছিল? এখানে, হি কেম হেয়ার, হি কেম হেয়ার। এখন সময়টা 7 দিন আগে, তাহলে কি হবে? 7 days ago। ঠিক আছে, 7 days ago। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি সময়ের উল্লেখ থাকে অতীতের, তাহলে সেটা কোন টেন্সে করতে হবে আমাদের? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা 1 নম্বর শিখছি, 2 নম্বর শিখছি। এখন দেখেন হ্যাবিট ইন পাস্ট টাইম। ঠিক আছে, পাস্ট টাইম হ্যাবিট,
এবার দেখেন আমরা আসি কত নম্বর, 3 নম্বরে, হ্যাবিট ইন দ্য পাস্ট টাইম, অতীতে অভ্যাস। আমি একটু আগে দেখিয়েছিলাম, তারপর আমি কয়েকটা দেখাই। দেখেন যে অতীতে যদি অভ্যাসগত কোনো কাজ বোঝানো হয় তাহলে আমরা কি ব্যবহার মানে কি দিকে চিনব, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, ততে তাম। খেয়াল করেন এখানে বাল্যকালে আমি বাবার সাথে বেড়াতে যেতাম, কি আছে দেখেন তাম, তাহলে অতীতে অভ্যাস, বেড়াতে যেতাম, তার মানে অতীতের অভ্যাস বোঝানো হচ্ছে, তাই না? আর বাংলা ক্রিয়া শেষে তাম আছে, তাহলে আমরা এটা বুঝছি কন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, স্ট্রাকচারটা বলছিলাম উড অথবা ইউজ টু এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। আচ্ছা, তাহলে আমি বাবার সাথে বেড়াতে যেতাম, আই ইউজ টু, অথবা উড, যে কোনোটাই ব্যবহার করতে পারে। আই ইউজ টু গো, বেড়াতে যাওয়ার ইংরেজি গো আউট, ফর এ ওয়াক। দেখেন এখনো সেন্টেন্স শেষ হয়নি। আমি বাবার সাথে বেড়াতে যেতাম, আই ইউজ টু গো আউট ফর এ ওয়াক, বেড়াতে যেতাম, ঠিক আছে? বেড়াতে যাওয়ার ইংরেজি কি, গো আউট ফর এ ওয়াক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপরে যেটা আসবে সেটা কি, বাল্যকালে। তাহলে কি আসবে আমাদের এখানে, ইন মাই বয়হুড, ঠিক আছে? ইন মাই বয়হুড, আমি বাল্যকালে বাবার সঙ্গে বেড়াতে যেতাম, তাহলে আই ইউজ টু গো আউট ফর এ ওয়াক ইন মাই বয়হুড। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন পরেরটা, আমি তার সাথে মাঝে মাঝে দেখা করতাম। দেখেন কি আছে, তাম আছে, তাই না? আচ্ছা, তাহলে কি আসবে, অতীতে অভ্যাসগত কাজ বোঝানো হয়েছে, কি ব্যবহার করব, সাবজেক্ট আই, উড অথবা ইউজ টু, অ্যাজ ইউ লাইক বেস্ট, যে কোনোটাই ব্যবহার করতে পারেন, উড অথবা ইউজ টু। তাহলে আই উড, দেখা করার ইংরেজি কি, সাক্ষাৎ করা বা দেখা করা হচ্ছে মিট, তাহলে উডের পরে কি আসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উড মিট, কার সঙ্গে, তার সাথে, উইথ হার, সাথে, তার সাথে, উইথ প্রিপোজিশন উইথ হার, তার সাথে। কিভাবে, মাঝে মাঝে, মাঝে মাঝে ইংরেজি হচ্ছে সামটাইমস, ঠিক আছে? তাহলে আই উড মিট উইথ হার সামটাইমস, আমি মাঝে মাঝে তার সাথে দেখা করতাম। ক্লিয়ার? আচ্ছা, তিনি আমাকে গণিত পড়াতেন, তাহলে কি হবে, দেখে তিনি আমাকে অতীতে পড়াতেন, অতীতে একটা অভ্যাস বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তিনি মানে হি, তাহলে হি ইউজ টু অথবা উড, যে কোনোটাই ব্যবহার করতেন। তাহলে হি ইউজ টু টিচ, টিইএসসিএস, পড়ানোর ইংরেজি কি এখানে, শেখানো বা পড়ানো বা শিক্ষা দেওয়া একই। তাহলে হি ইউজ টু টিচ মি, তিনি আমাকে পড়াতেন, কি পড়াতেন, গণিত, তাহলে কি দিবেন, ম্যাথমেটিক্স, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অতীতে অভ্যাসগত কাজের কয়েকটা উদাহরণ। এখন আমরা শিখব ফর কার্টেসি। এবার দেখেন, ফর কার্টেসি শেক মানে ভদ্রতার খাতিরে, কার্টেসি আছে কি, ভদ্রতার খাতিরে, ঠিক আছে? ভদ্রতার খাতিরের ক্ষেত্রে আমরা কোন টেন্স অ্যাপ্লাই করব, পাস্ট ইনডেফিনাইট টেন্স। এইটার একটু ব্যতিক্রমধর্মী, সাধারণত এটা কি করা হয়, কোশ্চেন করা হয়, দয়া করে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, দয়া করে আপনি কি আমাকে স্কুলে যাবার পথটি দেখিয়ে দিবেন, ঠিক আছে? এরকম প্রশ্ন করা। এখন প্রশ্ন করার জন্য সবসময় অক্সিলারি ভার্বটা কোথায় ব্যবহার করতে হয়, আমাদের শুরুতে। এবং এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে এই ভদ্রতার খাতিরে যে সকল সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করি, সাধারণত কি দিয়ে শুরু করবেন, উড বা কুড। আমরা কুড ব্যবহার করি, উড তো শিখছি একটা ব্যবহার, কুড ব্যবহার করব। ক্লিয়ার? কুড ব্যবহার করতে কি ক্ষেত্রে, তাহলে আপনি কি আমাকে স্কুলে যাওয়ার পথটি দেখিয়ে দিবেন, তাহলে কি বললাম আমরা, কি ভদ্রতার জন্য, ভদ্রতা দেখাচ্ছি, আমি একটু বিনয়ী হচ্ছি, এই ক্ষেত্রে কোন টেন্স ব্যবহার করব, পাস্ট ইনডেফিনিট। এবং এইটার স্ট্রাকচারটা একটু ভিন্ন, কোডটা আগে ব্যবহার করব আমরা। ক্লিয়ার? আর এই ডাব্লিউএস কোশ্চেন, তারপরে হচ্ছে এমনি জেনারেলভাবে কোনো কোশ্চেন
যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা ইন্টারপ্রেটিভ সেন্টেন্সে আলোচনা করব, সেন্টেন্সের ভিতরে আলোচনা করব, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সেখানে আলোচনা করব। যাই হোক, এখন শুধুমাত্র একটু এদের ব্যবহারটা দেখেন যে এই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে দেখেন, আপনি কি আমাকে স্কুলে যাওয়ার পথটি দেখিয়ে দিবেন? তাহলে কুড ইউ শো মি, কুড ইউ শো মি, could you show me the way, রাস্তা, তাই না, স্কুলে যাবার পথ। could you show me the way to the school, আপনি কি আমাকে স্কুলে যাবার পথটি দেখিয়ে দিবেন? ঠিক আছে, কি ব্যবহার করলাম? could you show me the way to the school, আপনি কি আমাকে স্কুলে যাবার পথটি দেখিয়ে দিবেন? ক্লিয়ার? আচ্ছা, পরটা দেখেন, অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন কি, অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন কি? তাহলে আমরা কি ব্যবহার করব এই ক্ষেত্রে? would you kindly help me, তাহলে দেখেন এই কার্টিসির ক্ষেত্রে would বা could যে কোনোটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে, শুরুতেই ব্যবহার করতে হবে এটা, তারপরে কি আসবে? সাবজেক্ট, তারপরে আসবে আপনার ভার্ব। ক্লিয়ার? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্ব। আচ্ছা, তাহলে would you kindly help me, দয়া করে আপনি কি আমাকে সাহায্য করবেন, প্রশ্ন করা বোঝাচ্ছে, ঠিক আছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সেখানে আলোচনা করে, শুধু আপনারা এটা জানেন যে ভদ্রতার খাতিরে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারি? পাস্ট ইনডেফিনিট টেন্স। এইবার পাস্ট ইনডেফিনিট টেন্সের আরো কিছু ব্যবহার, আপনাদের ইম্পর্টেন্ট ব্যবহার দেখো, মনোযোগের সহিত খেয়াল করবেন। এবার দেখেন, এইবারের রুলগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করেন। আমি এখানে লিখছি রুল অন, বাংলা ক্রিয়ার শেষে যদি ইতে লাগিল, ইতে লাগিলে বা ইতে লাগি লেন থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী অনুবাদ করতে পারি, এবং সেক্ষেত্রে কি হবে? বিগান টু, বিগান টু, বিগান টু দ্বারা অনুবাদ করতে হয়, বিগান টু দ্বারা অনুবাদ করতে হয়। ইংরেজি অনুবাদটা কি দিয়ে থাকবে? বিগান টু দিয়ে করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, আর দেখেন এই যে টু, এই টু যদি আমরা ব্যবহার করি তাহলে ভার্বের, আমরা জানি টুর পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। তাহলে টু প্লাস ভিওন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর টু যদি ব্যবহার না করি তাহলে কি বসবে? টু না দিলে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, খেয়াল করেন, সে দৌড়াইতে লাগিল, সে গান গাইতে লাগিল, ঠিক আছে, আমরা পড়া শুরু করতে লাগিলাম। ক্লিয়ার? এই ক্ষেত্রে কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট। এবং ইংরেজি অনুবাদটা কি দিয়ে শুরু করব? বিগ্যান টু। তাহলে দেখেন, সে সাবজেক্ট হি, তাহলে দৌড়াইতে ইতে লাগিল আছে, লাস্টে কি? ইতে লাগিল আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? হি বিগ্যান টু। বিগিন মানে শুরু হওয়া, বিজ্ঞান হচ্ছে পাস্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম হয়েছে কোন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী? পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? তাহলে হি বিগ্যান টু কি, এবার বাকি যেটা থাকবে সেই ভার্বটা, দৌড়ানো, তাহলে হি বিগ্যান টু রান। ক্লিয়ার? এখন যদি আমি এই টুটা ব্যবহার করতে না চাই, আমি টু ব্যবহার করব না, তাহলে আমি কি লিখতে পারি? হি বিগ্যান রান, তাহলে কি হবে? রানিং। দেখেন আইএনজি করার জন্য কি আসবে? ডবল এন আসবে, যেহেতু লাস্টের কনসোনেন্টের পূর্বে একটা ভাওয়েল আছে, একটা থাকলে আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটি কি হয়? ডাবল হয়। ক্লিয়ার? তাহলে হি বিগ্যান রানিং, আদারওয়াইজ হি বিগ্যান টু রান। টু ব্যবহার করলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর টু যদি ব্যবহার করতে না চায় তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। ক্লিয়ার? তাহলে ইতে লাগিল, ইতে লাগিলে এরকম যদি থাকে আপনারা অনেক সেন্টেন্স গঠন করতে পারবেন। এটা হচ্ছে রুল নাম্বার 1। এখন খেয়াল করেন, যদি রুল নাম্বার এখন 2, ঠিক আছে, রুল হচ্ছে 2, বাক্যের মধ্যে একটি অসমাপিকা ক্রিয়া কিংবা দুটি অসমাপিকা ক্রিয়া যদি থাকে, সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার ভার্বের সঙ্গে কি করতে হয়? আইএনজি করতে হবে। অসমাপিকা ক্রিয়া যেটা হবে তার সঙ্গে কি করতে হবে? আমাদের আইএনজি করতে হবে। খেয়াল করেন,
বালিকাটি হাসতে হাসতে চলে গেল। এখন আমরা জানি অবশ্যই নন ফাইনাইট ভার্ব কোনটা, যে ভার্ব নিজেই অর্থ প্রকাশ করতে পারছে না, বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে না। যেমন চলে গেল যদি বাদ দেয়, আমি একটা উদাহরণ লিখছি, চলে গেল বাদ দিলাম, বালিকাটি হাসতে হাসতে, তাহলে বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে না। তাহলে বালিকাটি হাসতে হাসতে চলে গেল, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এই ভার্বের সঙ্গে কি হবে আমাদের? আইএনজি হবে। এমনি তো পাস্ট টেন্স এটা হবেই, যেহেতু ল আছে বাংলা ক্রিয়ার শেষে। ঠিক আছে, চলে যাওয়া, তাহলে এখানে চলে গেল, ল আছে বাংলা ক্রিয়ার শেষে। তাহলে কি আসবে আমাদের ইংরেজিটা? দ্য গার্ল, সাবজেক্ট, চলে যাওয়ার ইংরেজি গো অ্যাওয়ে, তাহলে পাস্ট ফর্ম হবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে ওয়েন্ট, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে, হাসতে হাসতে, এটা হচ্ছে আমাদের সেই নন ফাইনাইট ভার্ব। লাভ, LAUGH, এর সঙ্গে কি করতে বলছি? আইএনজি। ক্লিয়ার? আচ্ছা, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন, সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো। এখানে কাঁদতে কাঁদতে, সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো, ল আছে বাংলা ক্রিয়া শেষে, তাহলে কি হবে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2, ঢোকার ইংরেজি ENTERED, এন্টার্ড। ঠিক আছে, সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো, আমরা কি ব্যবহার করছি এখানে? এন্টার্ড। ঠিক আছে, তাহলে হি এন্টার্ড কোথায়? ঘরে। তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলেন তো? যে এন্টার্ডের সঙ্গে সবসময় একটা প্রিপোজিশন কি আসে? ইনটু। ক্লিয়ার? তাহলে হি এন্টার্ড ইনটু কোথায়? ঘরে, দ্য রুম। ঠিক আছে, কিভাবে? কাঁদতে কাঁদতে। এখন এই কাঁদতে কাঁদতে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দেখেন WWP, উইপ। এই উইপ মানে ফুপিয়ে ফুপিয়ে, ফুপিয়ে ফুপিয়ে কাদা। ঠিক আছে, ফুপিয়ে ফুপিয়ে কাদার ইংরেজি কি? উইপ। তাহলে ওইটার সঙ্গে কি করতে হবে? আইএনজি করতে হবে, যেহেতু এটা হচ্ছে কি আমাদের কাঁদতে কাঁদতে হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা, ভাত খেয়ে সে স্কুলে গেল, তাহলে এখানে ব্যবহার করব কি? ইটিং রাইস, ইটিং রাইস, কমা লিখতে পারি, সে স্কুলে গেল, হি went to school, went to school। দেখেন, ভাত খেয়ে, ইটিং রাইস, হি went to school। আরেকভাবে করতে পারি, হি went to school ইটিং রাইস। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল হচ্ছে অসমাপিকা ক্রিয়া যদি থাকে এক বা একাধিক, সেক্ষেত্রে তার সঙ্গে কি করতে হয়? পাস্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। খেয়াল করেন এবার রোল নাম্বার 3, ইলে যুক্ত ক্রিয়ার পর, ইলে যুক্ত ক্রিয়ার পর যদি পাস্ট টেন্স থাকে, তাহলে হোয়েন দ্বারা বাক্যটি শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে আমরা একটু ইংরেজিটা, একটা উদাহরণ লিখছি, দেখেন, সে আসলে, আসলে মানে কি? সে আসিলে, ইলে আছে এখানে, সে আসলে মানে সে আসিলে আমি তাকে আপ্যায়ন করলাম। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখেন এখানে কি ব্যবহার করছি? আমি ইলে ব্যবহার করছি, তারপরে এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স, লাম আছে। তাহলে কি লিখছি? ইলে যুক্ত ক্রিয়ার পর পাস্ট টেন্স থাকলে হোয়েন দ্বারা বাক্য শুরু করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কি হবে? বাক্য শুরু করতে হবে কি দ্বারা? হোয়েন দ্বারা। তাহলে কি শুরু করি আমরা? হোয়েন হি কেম। ঠিক আছে, তাহলে সে আসলে। ঠিক আছে, এবার কি আসবে আমাদের? আমি তাকে আপ্যায়ন করলাম, আই এন্টারটেইন মানে হচ্ছে কি? আপ্যায়ন করা। ঠিক আছে, আই এন্টারটেইনড হিম। তাহলে দেখেন দুইটাই কিন্তু কোন টেন্সে আসছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। বুঝছেন? তাহলে ইলে যুক্ত ক্রিয়ার পর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে আপনারা কি দিয়ে বাক্য শুরু করবেন? হোয়েন, এবং দুইটাই কি টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এটা লাস্ট ওয়ান। এবার দেখেন লাস্ট ওয়ান, একদম শেষে যেটা আমরা শিখব সেটা হচ্ছে, বাংলা বাক্যে যদি মাত্রই
বা সাথে সাথেই বা যেই মাত্র এইরকম শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাক্যটা শুরু হবে অ্যাজ সুন অ্যাজ দ্বারা, আর ভার্ব দুটি হবে কি পাস্ট ফর্ম, দ্যাট মিনস পাস্ট ইনডেফিনিট টেন্সে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কি বললাম যে সাথে সাথেই বা যেই মাত্র বা মাত্রই এরকম যদি উল্লেখ থাকে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং ইংরেজিটা শুরু হবে কি দিয়ে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে। দেখেন, আমি তাকে দেখা মাত্রই পালিয়ে গেলাম। এই যে কি আছে বাংলা বাক্যে এখানে দেখি, মাত্রই। দেখেন, ঠিক আছে না? তাহলে মাত্রই যদি থাকে কি ব্যবহার করব আমরা? অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম, আমি তাকে দেখা মাত্রই, অ্যাজ সুন অ্যাজ আই স হার, তাকে দেখা মাত্রই, ঠিক আছে, আমি পালিয়ে গেলাম, আই রান অ্যাওয়ে। তাহলে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে পলায়ন করা। তাহলে পাস্ট ফর্ম হবে, যেহেতু কি বলছি ভার্ব দুটি কি আসবে? পাস্ট ফর্ম। তাহলে র্যান, রান, র্যান, অ্যাওয়ে, এ ডাব্লিউ এ ওয়াই। ক্লিয়ার? দেখেন এখানেও কোন টেন্স ব্যবহার করছি? পাস্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজ আই স হার, সি স, দেখা মাত্রই। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন, সে বাইরে যাওয়ার সাথে সাথেই, কি আছে এখানে? সাথে সাথে। দেখেন যেই মাত্র আর সাথে সাথে, সাথে সাথে থাকলে কি ব্যবহার করব আমরা? ইংরেজিতে অ্যাজ সুন অ্যাজ, এবং ভার্ব দুইটির ক্ষেত্রেই কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি আসবে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ শি ওয়েন্ট আউট। দেখেন, গো আউট মানে বাইরে যাওয়া, তাহলে এর পাস্ট ফর্ম কি হবে আমাদের? ওয়েন্ট আউট। ক্লিয়ার? কি লিখলাম তাহলে? অ্যাজ সুন অ্যাজ শি ওয়েন্ট আউট, কি হবে পরেরটা? সরি, কি বৃষ্টি শুরু হলো, দ্য রেইন, বৃষ্টি শুরু হওয়ার ইংরেজি কি? স্টার্ট। তাহলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স, স্টার্টেড, এস টি আর টি ই। অ্যাজ সুন অ্যাজ শি ওয়েন্ট আউট, সে বাইরে যাওয়া মাত্রই দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছিল। ওকে গাইস, এই ছিল হচ্ছে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এখন আপনাদের যেটা করতে হবে সেটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন সেন্টেন্স তৈরি করে করে। আর আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, সেখানে কোশ্চেন করতে পারেন, অথবা এখানে কমেন্টেও করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি।